মধ্যপ্রদেশের তীর্থনগরী উজ্জয়িনী যেন ভক্তি আর আধ্যাত্মিকতার এক জীবন্ত অনুভূতি। বহু যুগ ধরে সাধু সন্ত ঋষিমুনি এই ভূমিতে সাধনা করেছেন, তাই এই শহরের বাতাসেই যেন আলাদা এক শান্তি আর পবিত্রতার ছোঁয়া পাওয়া যায়। পবিত্র শিপ্রা নদীর ধারে দাঁড়ালে মনে হয় যেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে মুছে যাচ্ছে। উজ্জয়িনীর প্রাণকেন্দ্রে রয়েছে মহাপ্রতাপী মহাকালেশ্বর মন্দির, যা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এখান থেকেই স্বয়ং মহাকাল জন্ম মৃত্যু এবং সময় সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, আর ভক্তদের মনে ভরিয়ে দিচ্ছেন ভরসা আর শান্তি। গতকালকে আমি উজ্জয়িনীর মহাকাল মন্দির, 51 সতীপীঠের অন্যতম হরসিদ্ধি মন্দির এবং প্রভু শ্রী রামচন্দ্রের স্মৃতি বিজড়িত শিপ্রা নদীর তীরে রামঘাট দর্শন করেছি। এইসব স্থানের ভিডিও গত পর্বেই আপনাদেরকে আমি দর্শন করিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিও দেখে উঠতে পারেননি, তাদের জন্য আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারবেন। আমি উজ্জয়িনীতে এসে থেকেছিলাম হোটেল শিপ্রা প্যালেসে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। এই এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন উজ্জয়িনীর আশপাশে যা যা দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আজকে আমি ঘুরে দেখব। তাহলে চলুন বেরোনো যাক। আজ আমি দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণ যেখানে পড়াশোনা করেছিলেন সেই সন্দীপনী আশ্রম, কালভৈরব মন্দির, মঙ্গল গ্রহের জন্মস্থান মঙ্গলনাথ মন্দির এবং তার সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ স্থান। প্রথমেই চলে এলাম ব্রেকফাস্ট করার জন্য। भैया डोसा मिलेगा? कितना? 70 मसाला डोसा। मसाला डोसा। ঠিক আছে, ধোসা খেয়ে বেরোলাম, খুব ভালো লাগলো। আর আমি মেনলি ধোসাটা খাই বাইরে আসলে, তার কারণ ধোসা হচ্ছে একটু কম রিচ, না হলে এখানে বিভিন্ন রকম শুকনো লঙ্কার রান্নাবান্না থাকে, তো তাই জন্য খুব অসুবিধা হয়। যাই হোক, এবারে চলুন এখান থেকে একটা টোটো বা অটো ভাড়া করতে হবে, করে সমস্ত জায়গাগুলো দেখব। আজকে মোটামুটি 5টা থেকে 6টা জায়গা দেখব। চলুন বেরোনো যাক। সামনে একটা টোটো ড্রাইভারের সঙ্গে কথা হলো। भैया साइड सीन करना है, कितना लोग? हाँ, 5 जगह जाना है। करा देंगे, 5 जगह करा था अपन। मैं शांतिपनी आश्रम, मंगलनाथ, काल भैरव स्तमन, गढ़कालिका, 5 जगह कराएंगे। हाँ, कितना बोलो? ये 500 कम थोड़ा करो। ये मुझे 400 में चलो, ठीक है? 400। हाँ बैठो। এরপর টোটো করে এগিয়ে চললাম আমার প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। সবার প্রথমে এসে পৌঁছলাম স্থিরমন গণেশজির মন্দিরের কাছে। চলুন দর্শন করে আসি। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। এই গণেশজিকে চিন্তাহরণকারী গণেশ বলা হয়। এই মন্দিরের নামের মধ্যেই তার মাহাত্ম্য লুকিয়ে আছে। চিন্তামণি অর্থাৎ যিনি ভক্তদের সমস্ত চিন্তা দুঃখ দূর করে থাকেন। এই মন্দির বহু শতাব্দীর প্রাচীন বলে ধরা হয়। এটি পরমার যুগের অর্থাৎ মধ্যযুগীয় রাজবংশের প্রতিষ্ঠিত। পরে মারাঠা যুগে মন্দিরটিকে সংস্কার করা হয়। এই মন্দিরের সেই গণেশ মূর্তিটি স্বয়ম্ভু বলে মানা হয়। ভক্তরা নতুন কাজ শুরু করার জন্য এবং জীবনের বাধা দূর করার জন্য এই মন্দিরে পুজো দিতে আসেন। মন্দিরটি একটু নিরিবিলি স্থানে হওয়ার জন্য এখানে এলে এক ধরনের অন্তরের শান্তি এবং স্থিরতা অনুভূত হয়। এই কারণেই এই মন্দিরকে স্থানীয়রা স্থিরমন গণেশ বা শান্ত গণেশজি বলে থাকেন।
গণেশজির মন্দির দর্শন করলাম। খুব প্রাচীন মন্দির, দেখলেই বোঝা যায়। আচ্ছা, এরপরে এর পাশেই আছে শ্রী গদকালী মাতার মন্দির। এ এক শক্তিপীঠ বলে এখানে পরিচিতি রয়েছে। চলুন তাহলে দর্শন করে আসি। পায়ে হেঁটে আরেকটু এগিয়েই পৌঁছে গেলাম গদকালী মায়ের মন্দিরের প্রবেশদ্বারে। ধীরে ধীরে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। গদকালিকা মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। বিশ্বাস করা হয় তিনি অসুর বিনাশকারী, অশুভ শক্তির ধ্বংসকারী, ভক্তদেরকে রক্ষা করেন সমস্ত বিপদ থেকে। এখানে পূজিতা দেবী হলেন মা কালীর উগ্র রূপ। এই উজ্জয়িনী হল শিবের নগরী। পুরাণ মতে যেখানে স্বয়ং মহাদেব মহাকাল রূপে বিরাজ করছেন, সেখানে শক্তি হলেন মা কালী। তাই গড়কালিকা মন্দিরকে মহাকালেশ্বরের শক্তিরূপ হিসেবে বলা হয়। এই মন্দির প্রাচীন কাল থেকেই তান্ত্রিক সাধনা ও শক্তি পুজোর কেন্দ্র হিসেবে পরিচিত। বহু সিদ্ধ পুরুষ এখানে সাধনা করেছেন। জানা যায় মন্দিরের ইতিহাস প্রায় 2000 বছরের বেশি পুরনো। প্রাচীন অবন্তীনগরের সময়ও এই মন্দির ছিল। সময়ের কালে কালে মন্দির নষ্ট হলে পরে মারাঠা শাসনকালে পুনর্নির্মাণ করা হয়। এই মন্দিরে নবরাত্রিতে বিশাল উৎসব হয়ে থাকে। এই মন্দিরটি শক্তিপীঠ না হলেও এ এক মহাশক্তি ক্ষেত্র। আমি মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। খুব সুন্দর মায়ের মন্দির দর্শন করলাম, আর গর্ভগৃহে আরতি চলছিল। ওহ, কি সুন্দর একটা আলাদা অ্যাম্বিয়েন্স ছিল। খুব ভালো একটা অনুভব হলো। চলুন এবারে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এর পরবর্তী গন্তব্যে। আবার টোটোতে উঠে চললাম পরবর্তী গন্তব্যে। আমার পরবর্তী গন্তব্য ভগবান শ্রীকৃষ্ণের বাল্য শিক্ষা কেন্দ্র সঞ্জীবনী আশ্রম দর্শন করা। এখান থেকে দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার। এরপরে আমি এসে পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত সন্দীপনী আশ্রমে। চলুন দর্শন করে আসি। ঢুকে পড়লাম আশ্রমের প্রবেশদ্বার দিয়ে। এই সন্দীপনী আশ্রম প্রাচীনকালে মহান ঋষি সন্দীপনী মুনির আশ্রম ছিল। এখানে সেই সময় বহু শিক্ষার্থী সন্দীপনী মুনির কাছে শিক্ষা গ্রহণের জন্য আসতেন। এটি ছিল বিখ্যাত গুরুকুল। এই সন্দীপনী ঋষির কাছেই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম বাল্য বয়সে শিক্ষা গ্রহণ করেছিলেন। এখানে তারা বেদ, অস্ত্র শিক্ষা, রাজনীতি, শাস্ত্র সমস্ত কিছু শিখেছিলেন। পৌরাণিক কাহিনী বলে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম মাত্র 64 দিনেই 64টি বিদ্যা আয়ত্ত করেছিলেন। এই হলো সেই পুণ্যস্থান যেখানে তাদের পাঠশালা ছিল। এই স্থানকে দিব্য জ্ঞানের উৎস হিসেবে ধরা হয়। শ্রীকৃষ্ণ নিজে গুরুকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। এটি ভারতীয় সংস্কৃতির গুরু শিষ্য ঐতিহ্যের আদর্শ এক রূপ। জনশ্রুতি আছে সন্দীপনী ঋষির পুত্র সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন। তখন সন্দীপনী ঋষি গুরুদক্ষিণা হিসেবে তাকে ফিরিয়ে আনার জন্য শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ জানান। জানা যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ যমলোক পর্যন্ত গিয়ে তাকে ফিরিয়ে আনেন। এই রকম ছিল ভগবান শ্রীকৃষ্ণের তার গুরুর প্রতি ভক্তি। আশ্রমের ভেতরেই আছে গোমতী কুণ্ড। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণ নিজের সমস্ত তীর্থের জল এনে এই কুণ্ড পূর্ণ করেছিলেন। তাই এখানে স্নান করলে বা জলস্পর্শ করলে বহু তীর্থস্থানের ফল পাওয়া যায়। আজও এই আশ্রমের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর।
আমি ঘুরে ঘুরে আশ্রমের সমস্ত কিছু দেখতে থাকলাম। এই আশ্রমটা ঘুরে দেখতে প্রায় 40 মিনিট মতন সময় লেগে গেল। সেই দাপর যুগে শ্রীকৃষ্ণ এখানে শিক্ষা গ্রহণ করেছিলেন, আর আজকে কলিযুগ, সেই পুণ্যস্থান কিন্তু আজও এত সুন্দর। দাপর যুগে এর থেকে আরও কত সুন্দর ছিল সে এখানে আসলেও তবে কিন্তু বোঝাই যাবে। চারদিকে সবুজ গাছপালায় ঘেরা, খুব সুন্দর লাগলো জায়গাটা। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাই এর পরবর্তী গন্তব্যের দিকে। আশ্রমের পরিসর থেকে বেরিয়ে টোটোয় উঠে এসে বসলাম। আমার পরবর্তী গন্তব্য মঙ্গলনাথ মন্দির দর্শন করা। সন্দীপনী আশ্রম থেকে যার দূরত্ব প্রায় 2.5 কিলোমিটার। এই এখন এসে পৌঁছে গেছি সুপ্রাচীন মঙ্গলনাথ মন্দিরে। চলুন দর্শন করে আসি। লাল বেলে পাথর দিয়ে তৈরি খুব সুন্দর মন্দিরের প্রবেশদ্বারটি। এই হলো মঙ্গলনাথ মন্দির। আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। জানা যায় এই স্থানেই মঙ্গল গ্রহের জন্ম হয়েছিল। পুরাণ অনুসারে একসময় স্বয়ং মহাদেব গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। সেই তপস্যার ফলে মহাদেবের শরীর থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী আগুনের গোলার মতন শক্তিকণা বেরিয়ে আসে। তখন সেই লাল বর্ণের দহন শক্তিকণা পৃথিবীতে অর্থাৎ ভূমিদেবী কোলে এসে পড়ে। ভূমিদেবী সেই তেজকে ধারণ করেন এবং লালন করেন। পৃথিবীর গর্ভে সেই তেজ থেকেই জন্ম নেয় মঙ্গল গ্রহ, আর দেহ হয় লাল বর্ণের। এই জন্যই মঙ্গলদেবকে ভৌম অর্থাৎ ভূমিপুত্র বলা হয়। এখানে ভগবতী মা অর্থাৎ ভূমি মাতার মন্দির রয়েছে। মঙ্গলদেব হল শক্তি, সাহস ও যুদ্ধের প্রতীক, জীবনের বাধা ও সংগ্রামের নিয়ন্ত্রক, ভূমি, জমি ও সম্পত্তির অধিপতি। মৎস্যপুরাণে এই ঘটনার সম্পূর্ণ বিবরণ পাওয়া যায়। আবার শিবপুরাণ ও স্কন্দপুরাণে অবন্তী ক্ষেত্রে মঙ্গলনাথের মাহাত্ম্য উল্লেখ রয়েছে। এখানে বাবা মহাদেবের তপস্যার স্থানেই অধিষ্ঠান করছেন মঙ্গলনাথ অর্থাৎ বাবা মহাদেব। মন্দির চত্বরে মঙ্গল দোষ কাটানোর জন্য বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। বাবা মহাদেবের দর্শনের জন্য যে লাইনে দাঁড়াতে হয়েছিল তাতে একটু ভিড় ছিল ঠিকই, কিন্তু দর্শন করে মনে যে শান্তি পেলাম এ অকল্পনীয়। খুব ভালো লাগলো। চারদিকে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। চলুন এরপরে এখান থেকে বেরিয়ে যাই এর পরবর্তী গন্তব্যের জন্য। মন্দির থেকে বেরিয়ে অটোয় উঠে পড়লাম। এবারে এগিয়ে চললাম শিপ্রা নদীর বিপরীত তটে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম। এই এসে পৌঁছে গেলাম কাল ভৈরব মন্দির দর্শন করতে। চলুন দর্শন করে আসি। এই কাল ভৈরব মন্দিরে কিন্তু বেশ ভিড় হয়, তাই হাতে একটু বেশি সময় রাখতে হয় এই মন্দির দর্শনের জন্য। প্রচলিত নিয়ম অনুসারে বাবা মহাকালের জ্যোতির্লিঙ্গ দর্শনের পর কাল ভৈরবের দর্শন করতে হয়। এখানে পুজো দেওয়ার জন্য অনেক ডালার দোকান রয়েছে। আমি পুজো দেওয়ার জন্য একটা দোকানে চলে এলাম। ভাইয়া কিতনা? ये 50 वाला भैया, ये 100 वाला है। মন্দিরের অনেক দূর থেকে কিন্তু পুজোর ডালা পাওয়া যায়। তা আমি একদম মন্দিরে ঢোকার গেটের সামনে চলে এসেছি। এখান থেকে এই পুজোর ডালা কিনে নিচ্ছি। পুজোর ডালা কিনে তারপরে ভেতরে যাব পুজো দিতে। চলুন। ঢুকে পড়লাম মন্দির যাওয়ার পথে। কিছুক্ষণের মধ্যেই লাইন বড় হতে শুরু করলো। এই গরমেও প্রচুর ভক্ত এসেছেন কাল ভৈরবের দর্শনের আশায়। আস্তে আস্তে লাইন ধরে এগোতে থাকলাম। এই হলো সুপ্রাচীন কাল ভৈরব মন্দির। দ্বিতল বিশিষ্ট পাথরের তৈরি সুন্দর প্রবেশদ্বার।
আস্তে আস্তে ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। বেশ ভিড়, কিন্তু কোনো ধাক্কাধাক্কি নেই। এই কালভৈরব হল উজ্জয়িনীর রক্ষাকর্তা বা নগরপাল, যিনি স্বয়ং মহাদেবের এক ভয়ঙ্কর এবং শক্তিশালী রূপ। ভক্তরা বিশ্বাস করেন তার আশীর্বাদ ছাড়া এই পবিত্র নগরীতে কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। কাল, কাল শব্দের অর্থ সময়, তাই কালভৈরবকে সময় এবং মৃত্যুর অধিপতি বলা হয়। এর মাধ্যমেই মানুষ উপলব্ধি করে যে জীবন ক্ষণস্থায়ী এবং সৎ পথে চলাই শ্রেয়। এখানে পুজো করলে পাপ মোচন হয় এবং জীবনের ভয় ও বাধা দূর হয়। এখানে ভগবানকে মদ অর্থাৎ সুরা দেওয়ার এক অদ্ভুত প্রচলন রয়েছে। শান্ত জলে বয়ে চলা শিপ্রা নদীর পাশে অবস্থিত উজ্জয়িনীর কালভৈরব মন্দির তন্ত্র সাধনার এক গুরুত্বপূর্ণ পীঠ। আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আমি এই কালভৈরব মন্দিরে পুজো দিয়ে পুরো মন্দির চত্বর ঘুরে নিলাম। মন্দির দর্শন করে বেরোলাম। আজকে একটু কম সময় লেগেছে জানতে পারলাম, তাও লেগেছে হচ্ছে 1.5 ঘন্টা। এটা যদি সোমবার হতো তাহলে নাকি এটা 4 ঘন্টার মতো লেগে যেত। যাই হোক, আজকে তুলনামূলক অনেকটাই ফাঁকা, আর এখানকার প্রশাসন খুব সুন্দরভাবে ভিড় মেনটেন করছে। খুব ভালো দর্শন হয়েছে। চলুন এরপরে বেরিয়ে যাই এর পরবর্তী গন্তব্যে। অটোতে উঠে চললাম এক সময় উজ্জয়িনীর রাজা ভর্তহরির সাধনাস্থল দেখতে। কালভৈরব মন্দির থেকে এই স্থানের দূরত্ব 6 কিলোমিটার। বেশ কিছুক্ষণ টোটোতে চলার পর এবারে এসে পৌঁছে গেলাম ভর্তরি গুফাতে। চলুন দর্শন করে আসি। প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই পেয়ে গেলাম গুহা যাওয়ার পথ। আমিও সেই পথ ধরে এগোতে থাকলাম। রাজা ভর্তহরি ছিলেন রাজা বিক্রমাদিত্যের বড় ভাই। পৌরাণিক কাহিনী অনুসারে একদিন এক সাধু রাজা ভর্তহরিকে একটি অমরত্বের ফল দেন, কিন্তু রাজা সেই ফলটি তার নিজের প্রিয় রানীকে দেন। রানী আবার সেই ফলটি তার প্রেমিককে দেন, এবং সেই প্রেমিক অমরত্বের ফলটি অন্য এক নারীর কাছে দেন। শেষকালে সেই ফল আবার ঘুরে ভর্তহরির কাছেই ফিরে আসে। এই ঘটনার থেকে রাজা ভর্তহরি বুঝতে পারেন পৃথিবীতে ভালোবাসা ও সম্পর্ক ক্ষণস্থায়ী। মোহ এবং আসক্তি মানুষকে ভুল পথে পরিচালিত করে। এই উপলব্ধি থেকেই তিনি রাজ্য, ধন সম্পদ সমস্ত কিছু ত্যাগ করে বিক্রমাদিত্যের কাছে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেন। তিনি এই গুহার ভেতর থেকেই বহু বছর তপস্যা করেছিলেন। আমিও আস্তে আস্তে গুহার ভেতরে ঢুকে পড়লাম। সরু একটা সিঁড়ি পথে নিচের দিকে এগিয়ে চললাম। খুব সাবধানে কিন্তু নামতে হলো। সিঁড়িগুলো যথেষ্ট খাড়াই। ভেতরে ঢুকে আমি তো অবাক। ভেতরে বিরাট এক জায়গা। এখানে আজও বিভিন্ন সাধকরা এসে সাধনা করে থাকেন। এই ভর্তহরি গুহার মূল শিক্ষা হল মোহ ত্যাগ করে সত্যের সন্ধান করা, জীবনের অস্থায়িত্ব উপলব্ধি করা এবং আত্মজ্ঞান অর্জনের পথে নিজেকে এগিয়ে নিয়ে চলা। বলা হয় এই গুহার ভেতর দিয়ে একটি গুহাপথে 4 ধাম যাত্রাপথ রয়েছে, যদিও এখন সেটা বন্ধ রাখা রয়েছে।
আমি এই প্রথম গুহাতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আবার সরু পথ দিয়ে গুহার বাইরে বেরিয়ে এলাম। এরপরে চললাম 2 নম্বর গুহার দিকে। এই গুহাটাও বেশ বড়, অনেকটা লম্বা এবং প্রশস্ত। আমি হেঁটে চললাম গুহার আরো ভেতর দিকে। এখানে ছোট ছোট কুঠুরি রয়েছে। বেশ কিছুক্ষণ এগোনোর পর পেলাম শ্রী নীলকণ্ঠ মহাদেবকে। ছোট্ট কুঠুরিতে বাবা মহাদেব পূজিত হচ্ছেন। দেখেই বোঝা যায় বহু প্রাচীন এই শিবলিঙ্গ। বাবা মহাদেবের দর্শন করে এই গুহা থেকে বেরিয়ে এলাম। এবারে এগিয়ে চললাম 3 নম্বর গুহাতে। এখানে মোট 3টি গুহা আছে। এই গুহার মধ্যে শ্রীযোগী পবনাথজি এবং শ্রীযোগী বিচরনাথজির মূর্তি বসানো রয়েছে। গুহা থেকে বেরিয়েই বড় একটা জায়গায় রয়েছে অনেকগুলো মন্দির। প্রথমেই দর্শন করলাম গুরু গোরক্ষনাথজির মন্দির। এখানে এসে জানতে পারলাম এই গুহাতেও গুরু গোরক্ষনাথজি কিছুদিন সাধনা করেছিলেন। আগে থাকতেই জেনেছিলাম ভর্তহরি গুহা নাথ সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত গুরু গোরক্ষনাথের শিষ্যদের কাছে এটি একটি তীর্থস্থান। এখানকার শান্ত পরিবেশ আর এই জায়গার আধ্যাত্মিক শক্তি দুই মিশে এখানে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। এখানে আসলে এতটাই ভালো লাগে যে ফিরে যেতে মন চায় না। আমি এখানে অনেকটা সময় কাটিয়ে নিজের মন না চাইলেও বেরিয়ে আসতে হলো, কারণ আজকেই আমি উজ্জয়িনীর থেকে বেরিয়ে ওমকারেশ্বর যাব। আজকের এই ভিডিও আপনাদের কিরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। অটো করে চলে আসলাম আমাদের হোটেলে। এই হোটেল শিপ্রা প্যালেসে আমি গত 2 দিন ছিলাম। এখন যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে এবারে সোজা চলে যাব ওমকারেশ্বর মন্দির। চলুন যাওয়া যাক। এখান থেকে একটা টোটো করে নিলাম। টোটো আমাকে নিয়ে চললো হরিফটক বাস স্ট্যান্ডে। ওখান থেকেই ওমকারেশ্বর যাওয়ার জন্য বাস ও শেয়ার গাড়ি পাওয়া যায়। হোটেল থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 3 কিলোমিটার। টোটো ভাড়া মাথাপিছু 20 টাকা করে, আর একা থাকলে 50 টাকা নেয়। এই এসে পৌঁছে গেছি হরিফটকে। এখান থেকে শেয়ারে কিন্তু গাড়ি ছাড়ে সোজা ওমকারেশ্বর যাওয়ার জন্য। এই গাড়ির ভাড়া পড়ছে 350 টাকা করে। এটা হচ্ছে নন এসি আর্টিকা গাড়ি, আর 300 টাকার গাড়িও আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু সরাসরি বাস যায়। বাসে ভাড়া পড়ে হচ্ছে 220 টাকা করে। আমি এই গাড়িতেই যাব শেয়ারে। চলুন গিয়ে বসা যাক। এই গাড়িতে 10 জন নেয়, মাথাপিছু ভাড়া পড়ে 300 টাকা। এসি গাড়িও আছে, মাথাপিছু ভাড়া পড়ে 400 টাকা করে। গাড়িতে বসার পর গাড়ি ছেড়ে দিল। আমরা এগিয়ে চললাম আরেক জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর দর্শনের জন্য। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে আরেক তীর্থভূমি ওমকারেশ্বর দর্শনে।
ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মহাকালেশ্বরের জয়, জয় শ্রী ওঙ্কারেশ্বরের জয়।